বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো এবং সুস্থ আছো। আমিও তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে তোমাদের সাথে যে বিষয়টি শেয়ার করেছিলাম সেটি হচ্ছে মিশরীয় সভ্যতা। যেহেতু নীলনদ কেন্দ্রিক হয়েছিল, মিশরের নীলনদ কেন্দ্রিক, সেহেতু মিশরের ভৌগোলিক অবস্থান আমরা দেখেছি। সেটি হচ্ছে ৩টি মহাদেশ দ্বারা বেষ্টিত। একটি হচ্ছে ইউরোপ, আরেকটি হচ্ছে এশিয়া, অপরটি হচ্ছে আফ্রিকা। এখন এই মিশরের রাজনৈতিক ইতিহাস যদি আমরা আলোকপাত করতে চাই, তাহলে আমাদের জানতে হবে যে দেশটিতে কখন মানুষের বসবাস শুরু হয়েছিল বা সভ্যতা যাত্রা শুরু হয়েছিল। আজকের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের না জানলেই নয়। প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে ২টি শব্দ বিশেষ করে আমাদের জানতে হবে এই রাজনৈতিক ইতিহাস সম্পর্কে পড়তে গেলে বা বুঝতে গেলে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা সে বিষয়টি বলি। একটা হচ্ছে খ্রিস্টাব্দ আর একটা খ্রিস্টপূর্বাব্দ। অর্থাৎ লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, খ্রিস্টাব্দ হলো যীশু খ্রিস্টের জন্মের পরের বছর এবং খ্রিস্টপূর্বাব্দ হলো তার জন্মের পূর্বের বছর। একটা পরের বছর আর একটা তার পূর্বের বছর। খ্রিস্টাব্দ হলো একে বলা হয় এডি এবং যিশুর জন্মের পর থেকে এটা গণনা করা শুরু হয়, যা ল্যাটিন অ্যানো ডোমিনি শব্দের সংক্ষিপ্ত রূপ, প্রভুর বছর। অন্যদিকে যদি আমরা খ্রিস্টপূর্ব বা পূর্বাব্দ বলি, সেটাকে আমরা বলছি বিসি। এটা হচ্ছে বিফোর খ্রিস্ট বা যিশুর জন্মের আগে, যা যিশুর জন্মের পূর্ববর্তী বছরগুলোকে নির্দেশ করে। তাহলে আমরা একটা বিষয় জানলাম যে খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে বিসি আর খ্রিস্টাব্দ হচ্ছে এডি। অর্থাৎ যিশুর জন্মের পর থেকে যে সাল গণনা শুরু হয়েছে সেটা হচ্ছে এডি, আর তার জন্মের পূর্বে যে সাল গণনা হয়েছে সেটাকে বলা হচ্ছে বিসি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন বিষয়টি মাথায় রাখবো, রেখেই সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। আমরা আগেই বললাম ইউরোপীয়, এশীয় এবং আফ্রিকান মহাদেশ দ্বারা যেহেতু মিশর বেষ্টিত, তাহলে এখানে যেসব লোকজন বসবাস শুরু করেছিল, যে সভ্যতার যাত্রা শুরু করেছিল, অবশ্যই ৩ মহাদেশের যে কোনো অঞ্চল থেকে বা ৩ মহাদেশ থেকে মানুষজন ওখানে এসে বসবাস শুরু করে সভ্যতার যাত্রা শুরু করেছিল। কোনো ঐতিহাসিক বলছে যে মিশরের বসবাসকারী জনগণ মূলত ককেশাস। এরা ভূমধ্যসাগরীয় এলাকার মানুষ। ওইখান থেকে তারা এখানে এসে বসবাস শুরু করেছিল। আবার অনেকেই বলছে যে ইউরোপের যে মহাদেশের লিবিয়ান বলে ওখান থেকে কিছু লোক এসেছিল। এশিয়ার সেমেটিক জাতির কিছু লোক এসেছিল। আফ্রিকান নুবিয়ান রাজাদের সংমিশ্রণে এই সভ্যতার সৃষ্টি হয়েছিল। এটা হচ্ছে রাজনৈতিক ইতিহাস। প্রাচীন মিশরীয়রা ছিল মূলত সংকর জাতি। আমরাও কিন্তু সংকর জাতি। যাই হোক, মিশরে যেসব লোকজন বসবাস হতো এরা ছিল আকারে বেঁটে, ছোট এবং দেখতে কালো। তাদের মাথায় চুল ছিল লম্বা লম্বা মেয়েদের মতো, আর নাক ছিল কিছুটা বাঁকা। ঐতিহাসিক বলছে যে মিশরে যে অধিবাসীরা ছিল যারা বসবাস করতো তারা নিগ্রো ও সেমেটিক। আফ্রিকার আর হচ্ছে মূলত আফ্রিকারই বেশি লোক ছিল এবং এশিয়ার লোকজন ছিল। প্রিয় শিক্ষার্থী, ঐতিহাসিকগণ মিশরের রাজনীতিকে ২টি ভাগে ভাগ করেছে। একটি বলছে যে প্রাক রাজবংশীয় যুগ, অপরটি হচ্ছে রাজবংশীয় যুগ। প্রাক রাজবংশের
পূর্বের যে সময়টা ছিল সেটা প্রাক রাজবংশ যুগ, এবং প্রাক রাজবংশ যুগের অবসানের পরে যে রাজবংশ সেটা হচ্ছে রাজবংশীয় যুগ। আবার কোনো ঐতিহাসিক এই যে প্রাক রাজবংশ যুগ এবং রাজবংশ যুগ, এই যুগের মধ্যবর্তী যে সময়, এই সময়ে বিভিন্ন লোকজন শাসন করেছে, যার কারণে মিশরের রাজনৈতিক সময়কাল, অর্থাৎ এই যে দুইটা রাজবংশ, প্রাক রাজবংশ যুগ এবং রাজবংশ যুগ, এদের মধ্যে যারা ছিল বিভিন্ন সময় শাসন করেছে, এই সময়টাকে বিবেচনায় নিয়ে কয়েকটি ভাগে ভাগ করেছে। একটি হচ্ছে প্রাক রাজবংশ যুগ, এটা ছিল 5000 খ্রিস্টপূর্ব থেকে 3200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। প্রাচীন রাজবংশ যুগ, এটা খ্রিস্টপূর্ব 3200 থেকে 2300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। সামন্ত যুগ, সামন্ত যুগ খ্রিস্টপূর্ব 2300 সাল থেকে 2100 সাল পর্যন্ত। প্রাক রাজবংশ যুগ খ্রিস্টপূর্ব 2100 থেকে 1788 পর্যন্ত। বৈদেশিক আক্রমণ হয়েছে, সেই সময়টা ছিল হচ্ছে হিক্সস, একটা জাতি মিশর আক্রমণ করেছিল। সেটা হচ্ছে 1750 তারা শাসন করেছে 1750 থেকে 1580 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এদের হিক্সসদের পতনের পরে হচ্ছে মিশরে যে রাজবংশ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে সাম্রাজ্য যুগ বা হচ্ছে নতুন রাজবংশ। প্রিয় শিক্ষার্থী, আমরা বিষয়টি বুঝলাম। এখন আমরা একটু আলোচনা করি যে এই প্রাক রাজবংশ যুগে মিশরের কেমন রাজনীতি ছিল। এখানে লক্ষ্য করলে দেখব যে প্রাক রাজবংশ যুগে মিশর ছোট ছোট প্রায় 40 বা 42টি নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। একক কোনো রাষ্ট্র ছিল না, গোটা মিশরে প্রায় 40টি নগর রাষ্ট্র ছিল। নগর রাষ্ট্রগুলোকে ওদের ভাষায় বলা হতো নোম নামে পরিচিত ছিল। এই সময় একটি ওদের স্থূল কনফেডারেশন ছিল। এই সময় তাদের একটাই স্থূল কনফেডারেশন ছিল, কিন্তু এই কনফেডারেশন থাকলেও তারা নগর রাষ্ট্রগুলোকে সংঘবদ্ধ করতে পারেনি বা তারা নিয়ন্ত্রণ করতে পারেনি। আমাদের যেমন এখন আছে কি সার্ক, আসিয়ান, সার্কের সদস্যভুক্ত লোকগুলি কি সার্কের আহ্বানে সবাই সাড়া দেয়, একে অপরের দুঃখ কষ্ট বোঝে, কিন্তু মিশরে ওই 40 বা 42 নগর রাষ্ট্র ছিল, ওই নগর রাষ্ট্রগুলি সবগুলি স্বাধীন এবং স্বতন্ত্র ছিল। এটা রাজনীতির একটা বৈশিষ্ট্য। পরবর্তী মিশরীয় সাহিত্যের যে বইগুলি পাওয়া যায় সেখানে থেকে জানা গেছে খ্রিস্টপূর্ব 43 অব্দে নিম্ন মিশর বলতে আমরা আগে বলেছি উত্তর অঞ্চল, এখানে যেটাকে আমরা বলছি লোয়ার ইজিপ্ট, এখানে নামার নামক একজন ব্যক্তি ছিল। তিনি সাহস করে পদক্ষেপ গ্রহণ করেছিল এবং উনি সার্থক হয়েছিল। উনি উচ্চ মিশর ও নিম্ন মিশর, অর্থাৎ উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল, এটাকে একত্রিত বা ঐক্যবদ্ধ করতে চেষ্টা করেছিল এবং রাজনৈতিকভাবে তিনি করতেও সক্ষম হয়েছিলেন। আর তিনিই ছিলেন মিশরের প্রথম ফারাও বা রাজা বা শাসক। মিশরের রাজাদের উপাধি ছিল ফারাও। এই যে ফারাওয়ের মূর্তি এরকম, এই প্রকৃতির ছিল। পবিত্র কোরআনে ফারাওদেরকে ফেরাউন নামে অভিহিত করা হয়েছে। এই ঐক্যবদ্ধ যে মিশর তৈরি করলো নামার, এই ঐক্যবদ্ধ মিশর 800 বছর টিকেছিল। এরপরে এর বিলুপ্তি হয়ে যায়। এর রাজধানী ছিল হেলিওপোলিস। এখন এই নামার এর শাসনকালে বা প্রতিষ্ঠিত যে প্রাক রাজবংশ যুগ, সেটা যে 800 বছর টিকেছিল, এই সময় তারা সভ্যতার জন্য কি কি করেছিল সেটা আমরা একটু লক্ষ্য করি। এই সময় মিশরে যেসব উন্নয়ন হয় তা হল উন্নত লাঙ্গলের ব্যবহার শিখেছিল। কৃষির কৃষি চাষের জন্য প্রধান উপকরণ হচ্ছে লাঙ্গল। লাঙ্গল দিয়ে জমি চাষ না করলে ফসল ফলানো যাবে না, সেই লাঙ্গলের ব্যবহার তারা শিখেছিল। জাতীয় সেচ ব্যবস্থা শিখেছিল। লিখন পদ্ধতি প্রাথমিক উদ্ভাবন করেছিল। লিখন পদ্ধতি ছাড়া কখনো লেনদেন করা সম্ভব না। যাই হোক, তারা
পরিপূর্ণভাবে লিখন পদ্ধতির আবিষ্কার করতে না পারলেও প্রাথমিক একটি লিখন পদ্ধতির উদ্ভাবন করেছিল এবং লেখার জন্য প্যাপিরাসও যে কাণ্ড থেকে এই যে প্যাপিরাস গাছ এই কাণ্ড কেটে কলম বানাতো আর এই পাতাগুলিকে থেকে কালিভাব করতো করে এটা তারা লেখন পদ্ধতির যাত্রা শুরু করেছিল। এই যাত্রা শুরুর পরে দেখো আজকে আমরা কলম কালি দিয়ে কলম খাতা দিয়ে কত সুন্দর লেখাপড়া করছি। এই যে ওরা একটা প্রতিষ্ঠাতা বলা যায়। তো এই প্রতিষ্ঠাতাদের স্মরণ করতে হবে। প্রশ্ন এই জন্য বলা হয় যে প্রশ্ন পড়ে যে প্রাচীন মিশরীয় সভ্যতার অবদান বর্তমান বিশ্ব কি তাদের কাছে ঋণী? আমরা অবশ্যই তাদের কাছে ঋণী। তারা যে পদ্ধতিগুলি কৃষি বলো, তারপর সেচ বলো, লিখন পদ্ধতি বলো, এই সবকিছু আমরা তাদের কাছ থেকে কিন্তু শিখে উন্নত ব্যবস্থা এসেছি। প্যাপিরাস গাছ দেখে এরকম ছিল, লাঙ্গলের ব্যবহার এভাবে লাঙ্গল চাষ করা হতো, জমি চাষ করা হতো। সেচ ব্যবস্থা ছিল এমন, আর লিখন পদ্ধতি এমন। এগুলি লিখন পদ্ধতি সম্পর্কে আমরা জানবো, কৃষি সম্পর্কে জানবো, সেচ সম্পর্কে জানবো, লিখন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আমরা জানবো পরবর্তী ক্লাসে। আর যেহেতু আমরা রাজনৈতিক ইতিহাস পড়ছি সেহেতু এগুলিকে খুব একটা গুরুত্ব এখানে না দিলেও চলবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, প্রাক রাজবংশ যুগ এটা হলো ৩২০০ থেকে ২৩০০ খ্রিস্টপূর্ব পর্যন্ত। এই সময়ে যে শাসক ছিল তিনি হচ্ছে রাজা মেনেস বা ফারাও মেনেস। এই ফারাও মেনেস বা রাজা মেনেস অর্থাৎ উনিও সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। সেটা হচ্ছে এই যে উত্তর লোয়ার ইজিপ্ট এবং দক্ষিণ আপার ইজিপ্ট এই ২ টা অঞ্চলকে উনি একীভূত করতে সক্ষম হয়েছিলেন এবং এখানে উনি বেশ কিছু উল্লেখযোগ্য পরিমাণ কাজও করেছিলেন। এ সময় মিশরের ৬ টি রাজবংশ রাজত্ব করত। একই একই সময়ে একটি দেশে যখন ৬ টি রাজবংশ রাজত্ব করে তাহলে ওখানে বিপদের সংখ্যা কিন্তু থেকেই যায়। যাই হোক প্রিয় শিক্ষার্থী, প্রথম ২ টি রাজবংশের এই ৬ টির মধ্যে প্রথম ২ টি রাজবংশের রাজধানী ছিল উচ্চ মিশরের একটি জায়গা ছিল থিনিস। এই থিনিস ছিল তাদের রাজধানী। পরবর্তী পর্যায়ে যারা ক্ষমতায় আসে বা রাজবংশের শাসক হয়, ফারাও হয়, তারা রাজধানী থিনিস থেকে প্রতিষ্ঠা এটা কিন্তু নিয়ে এসে শতাব্দী পর্যন্ত টিকেছিল এবং এই ৫০০ শতাব্দী পর্যন্ত কিন্তু মিশরের রাজধানী ছিল মেম্ফিস। আশা করি বিষয়টি আমাদের বোধগম্যের মধ্যে চলে এসেছে। এখন ব্রাদার মেনেসের সময় থেকে যে ৫০০ বছর যে অন্যান্যরা শাসন করেছে, এদের রাষ্ট্র কাঠামো ছিল একনায়কতান্ত্রিক। অর্থাৎ রাজা যা বলে সেটাই হচ্ছে শাসন ছিল রাষ্ট্র কাঠামোর মূল বৈশিষ্ট্য। আমাদের যেমন গণতান্ত্রিক, তাদের ছিল একনায়কতান্ত্রিক। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যে নিয়ম নীতি সেটা কিন্তু আমরা পরে দেখেছি যে তাদের যে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল সেটা আসলে কতটা যুক্তিসঙ্গত। সেটা থেকে বেরিয়ে আধুনিক রূপ হচ্ছে আধুনিক হচ্ছে তোমার গণতান্ত্রিক রাষ্ট্র। যেমন বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। রাজাদের উপাধি ছিল ফারাও। পের ও শব্দের থেকে এসেছে। এই শব্দের অর্থ হলো রাজকীয় বাড়ি বা বড় বাড়ি, যা ছিল ক্ষমতার বহিঃপ্রকাশ। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখি রাজারা নিজেদেরকে কি মনে করতো? ওরা মনে করতো যে সূর্য দেবতা রে এর পুত্র। তাহলে তাদের এখান থেকে দেখো ধর্মীয় বিশ্বাসের একটা আবির্ভাব লক্ষ্য করা যাচ্ছে। যদিও তারা এখানে ধর্মের কথা কিছু বলে নাই, তবে এই যে সূর্য দেবতা কথাটার থেকে যে রে এর পুত্র মনে করতেন, তাহলে এটা একটা ধর্মীয় চিন্তা ভাবনা তাদের মধ্যে কাজ করতো। এভাবে মেনেসের মতো অন্যান্য মেনেসের পরে যেসব রাজারা এসেছে তারাও ফারাওয়ের মর্যাদা লাভ করেছে। এটা ছিল বংশানুক্রমে। অর্থাৎ রাজার ছেলে রাজা হবে এটাই, রাজতন্ত্রের মতোই। রাষ্ট্র ব্যবস্থায় এই ফারাও ছিলেন হচ্ছে প্রধান পুরোহিত। ইনি রাজ্য শাসন করতেন, উনি ছিলেন প্রধান পুরোহিত। এছাড়াও ফারাও ছাড়াও
রাজস্থানে আরো বেশ কিছু পদ ছিল, যেমন ওদের ভাষায় ছিল ভিজিআর, আমার যেমন প্রধানমন্ত্রী বলে কম্পেয়ার করা যায়, কোষাধ্যক্ষ, ক্যাশিয়ার যেটা বলে, স্থপতি, পরিদর্শক, প্রধান বিচারপতি এবং ৪০ বা ৪২ জন ভূস্বামী ছিল। ভূস্বামী কারা? জমিদার ছিল, তাদেরকে বলা হচ্ছে ভূস্বামী। ভূস্বামী বলতে সাধারণত আমরা বুঝি জমিদার মালিক, বিশেষত জমিদারদের বোঝানো হয়। ভূ মানে জমি বা ভূমি, আর স্বামী মানে অধিপতি বা মালিক। তাহলে ভূমির মালিক যারা তাদেরকে ভূস্বামী বলা হয়। এই শ্রেণীও কিন্তু কম ছিল না। রাজা মেনেসের সময় বা রাজা মেনেস যখন এই করলো, রাজা মেনেস যখন তোমার এই যে প্রাক রাজবংশ যুগ সূচনা করলো, ঠিক এই সময়ের ঘটনা বলছি। তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম। এরপরে যে বিষয়টা আছে সেটা মধ্য রাজবংশীয় যুগ। আর এই যে ভূস্বামীরাও যে ক্ষমতাধর আছে, এটা কিন্তু সামন্ত যুগ। পরবর্তী হলো মধ্য রাজবংশীয় যুগ। তাহলে এই ধারাবাহিকতা লক্ষ্য রাখবে, এটা কিন্তু পরীক্ষায় সাধারণত আসে যে প্রাচীন মিশরের রাজনৈতিক ইতিহাস ধারাবাহিকভাবে আলোচনা করো, এটা আসে, এই জন্য এটা দেখবো। এখন আমরা যে জায়গায় এসে দাঁড়াইছি ইতিহাস পড়তে, যে সেটা হচ্ছে মধ্য রাজবংশ যুগের সূচনা হয় মূলত, বলতে হয় যে মধ্য রাজবংশ যুগের সূচনা হয় কখন? তাহলে আমরা একাদশ শতাব্দীতে, একাদশ শতাব্দীতে একাদশ রাজবংশ প্রতিষ্ঠার মাধ্যমে। এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন নেপ হাপেট্রা। তাহলে এই মধ্যযুগীয় রাজবংশের রাজা কে ছিলেন? নেপ হাপেট্রা। এটা আমাদের মনে রাখতে হবে। তিনি এই যে ৪০টা বা ৪২টা ভূস্বামী বা নগরাশ্ব ছিল, তিনি তাদের মধ্যে দ্বন্দ্ব, ফ্যাশন, কলহ সব দূর করে গোটা মিশরটিকে একটি কেন্দ্রীয় দেখো আস্তে আস্তে কিন্তু উন্নত শাসন ব্যবস্থা, দিন যত যাচ্ছে উন্নত শাসন ব্যবস্থা আসছে। তাহলে পুরো দেশটাকে একটা কেন্দ্রীয় শাসনের অধীনে নিয়ে আসতে সক্ষম হয়েছিল। তিনি কাজ করেছিলেন, কিন্তু ওই সময় তিনি মিশরের তেমন কোনো উন্নয়ন করতে পারেনি। পরবর্তী শাসক যারা এসেছিল তারা কিন্তু তাদের সময়ে, সে সময়টা শুরু হয়েছিল দ্বাদশ শতাব্দীতে। অর্থাৎ দ্বাদশ শতাব্দীতে যে শাসক ছিল বা তোমার ফারাওরা ছিল, তাদের সময় কিন্তু মিশর একটা নবজাগরণ শুরু হয়। আর যেটা মিশরকে বলা যায় যে ওই সময় এই মধ্য রাজবংশ যুগে মিশর ক্ষমতা ও সমৃদ্ধির উচ্চ শিখরে আরোহণ করেছিল। আর এ কারণে এই দ্বাদশ শতাব্দীটাকে বলা হচ্ছে, রাজবংশটাকে বলা হচ্ছে বা শাসনের স্বর্ণযুগ বলা হচ্ছে। আর এ কারণে প্রাচীন মিশরের ইতিহাসে দ্বাদশ রাজবংশের স্বর্ণযুগ বলা হয়। এদের মধ্যে অনেকেই শাসন করেছে বা ফারাও ছিলেন, তার মধ্যে যে আমেনহটেপ প্রথম, সেস্ট্রিস, তৃতীয় আমেনহটেপ। এছাড়া এদের শাসনকালে কিন্তু আস্তে আস্তে এদের ক্ষমতা খর্ব হতে থাকে, এদের শাসন ব্যবস্থা দুর্বলতা দেখা দেয়। যেহেতু এদের শাসন ব্যবস্থায় দুর্বলতা দেখা দেয়, সেহেতু পরবর্তীতে ফারাওদের ক্ষমতা কমে যায় আর অভিজাতরা ক্ষমতায় অধিকারী হয়। সাধারণ জনতা তাদের যোগ্যতা অনুসারে সম্পত্তির অধিকার ও বিভিন্ন পদে নিয়োগ পেত। ঠিক এই যে দুর্বলতার সুযোগে হিক্সসদের আক্রমণ করে বা হিক্সসরা আক্রমণ করে হচ্ছে তোমার মিশর। হিক্সসরা আক্রমণ করেছিল ১৭৫০ খ্রিস্টাব্দ অব্দে, খ্রিস্টপূর্বাব্দে। এখন এরা ছিল এশিয়া মহাদেশের যাযাবর জাতি। হিক্সসরা ছিল এশিয়া মহাদেশের যাযাবর জাতি, তারা মিশর দখল করে নেয়। আর এই দখল করার পশ্চাতে যে কাজ করেছিল, তাদের যুদ্ধ নীতি বা রীতি খুব উন্নত ছিল। তারা যুদ্ধে অস্ত্র ব্যবহার করেছিল, ঘোড়া ব্যবহার করেছিল, যার কারণে তারা যুদ্ধে জয়লাভ করেছিল। আর তাদের এই পর থেকেই কিন্তু মিশরের স্বৈরতন্ত্র বা সাম্রাজ্যবাদী চেতনা লাভ করে, অর্থাৎ
দেশ যে আক্রমণ হতে পারে, দেশ রক্ষা করতে হবে, একটা দেশ দখল করতে হবে। এই যে নীতি, সেটাই কিন্তু সাম্রাজ্যবাদের নীতি। এই হিক্সস যদি মিশরকে আক্রমণ না করতো তাহলে হয়তো তাদের মধ্যে সাম্রাজ্যবাদী চেতনা লাভ করতো না। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে নতুন রাজবংশ বা সাম্রাজ্যের যুগ, নতুন রাজবংশ বা সাম্রাজ্যের যুগ, বিদেশি শক্তি যে দেশ আক্রমণ করতে পারে, এতদিন তারা যেভাবে দেশে বসবাস করেছে, রাজ্যে নিজেদের মতো চলাফেরা করেছে, কিন্তু হিক্সসরা এসে তাদের স্বাধীনতায় খর্ব করে। যার কারণে তাদের মধ্যেও একটি প্রতিক্রিয়ার সৃষ্টি হয় যে বিদেশিরা আমাদের দেশ দখল করে নিয়েছে, আমাদের তাদের হাত থেকে রক্ষা পেতে হবে। রক্ষা পাওয়ার জন্য তারা কিন্তু নিজেরা সম্মিলিতভাবে কতগুলি পদক্ষেপ নেয়, জন সমর্থন আদায় করে, জনগোষ্ঠীর সাথে শাসকেরা মিলিত হয়, মিটিং মিছিল করে, যাই হোক তারা হিক্সসদের বিতাড়িত করতে সক্ষম হয়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং এই প্রতিরোধ গড়ে তোলে। এই প্রতিরোধের প্রতিরোধের মুখে হিক্সসরা দেশ ছাড়তে বাধ্য হয়। এর মধ্য দিয়ে শুরু হয় নতুন রাজবংশ বা সাম্রাজ্য যুগ, যাকে এজ অফ এম্পায়ার বলা হয়। আর এর মধ্য দিয়ে শুরু হয় নতুন রাজবংশ বা সাম্রাজ্যের যুগ। এখন নতুন সাম্রাজ্য যুগে বেশ কিছু শাসক শাসন কার্য পরিচালনা করেছে, যেমন আহমজ একজন শাসক, ইনি শাসন করেছে, এর মাধ্যমে নতুন যুগের সূচনা হয়। এই যে আহমদের সময় নতুন যুগের সূচনা পরিপূর্ণ হয়েছিল। এই ইনার পরে আসে ফারাও তৃতীয় থুতমোস। এর সময় সাম্রাজ্যের উন্নতি হয়, ইনি যা করেছে তার থেকে একটু উন্নতি হয় এবং উন্নতির ধারা বেশ গতিশীল হয়। উন্নতির যে ধারা সেটিও আরো গতিশীল হয়। উনি উন্নয়ন করেছিল। থুতমোস এর পরে তৃতীয় আমিনহোটেপ আসলে, ইনি সাম্রাজ্যের বেশ উৎকর্ষ সাধন করেছিল, বেশ ভালো উন্নয়ন করেছিল। এরপর আরো কয়েকজন শক্তিশালী শাসক এসেছিল, কিন্তু তারপরে যারা এসেছে কয়েকজন যেমন শক্তিশালী ছিল, বাট এদের পরে যারা এসেছিল তারা ছিল অত্যন্ত দুর্বল। তাদের আমলে দেশের সাম্রাজ্যের অভ্যন্তরে বিশৃঙ্খলা বা শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। নানা পরিবর্তনের পর 525 খ্রিস্টপূর্বাব্দে পরাশকদের হাতে এই সভ্যতার চূড়ান্ত পতন ঘটে।